আজকে এই কৃষি একটা আলোচনায় আপনারা এত জন আসছেন। আপনারা সাধারণত দেখা যায় যে আমি হয়তো কৃষি সম্বন্ধে বলে যাই, কিন্তু আপনারা আমার ওই স্বরাষ্ট্র একটা উত্তর দিয়ে দেন। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব কৃষির ব্যাপারে যেন আপনারা বলেন। একটা জিনিস আপনারা হয়তো সবাই জানেন, আমাদের সবচেয়ে বেশি কিন্তু যদি দেশের জন্য কন্ট্রিবিউশন থাকে এইটা হলো কৃষকদের, এবং এই যে আমাদের কৃষিকাজের গবেষণা এবং এই সাথে যারা জড়িত এবং এই কৃষি মন্ত্রণালয়ে যারা জড়িত তাদের। আপনারা জানেন যে এবার প্রায় 15 লক্ষ টন আমাদের বোরো ধান বেশি উৎপাদন হয়েছে। আলুর উৎপাদন অনেক বেশি হয়েছে। আলু উৎপাদন বেশি হয়, কৃষকরা দাম পাচ্ছে না। গতবার যে সময় দাম বেশি ছিল আপনারা বহু বড় বড় করে প্রচার করছেন আলুর দাম এত, এখন যে কৃষকরা দাম পাচ্ছে না এটার জন্য কিন্তু আপনারা খুব একটা বেশি প্রচার করেন না। আমি একটা অনুরোধ করব, যেহেতু আমরা ম্যাক্সিমামে কিন্তু এখানে আছি আমরা কৃষকের সন্তান, আমরা কিন্তু ভুলে গেলে হবে না যে আমাদের পাঁচটা এই এদের জন্য আপনারা একটু বলবেন, এদের যে কন্ট্রিবিউশনটা বলবেন, যে সমাজে তাদের কন্ট্রিবিউশন কত বেশি, এই জিনিসগুলির প্রতি আপনারা একটু করবেন। আজকে আমি ডাকার হয়েছিল প্রায় আমাদের এখানে বিভিন্ন প্রজেক্ট আছে, এই সব প্রজেক্ট ডাইরেক্টর এতদিন আমরা ঝুমের মাধ্যমে করতাম, তাই আমি বললাম যে ঝুমের মাধ্যমে না করে একটু সামনাসামনি বলি তাদের কি কি সমস্যা আছে এবং এটা আমরা কিভাবে এটা সমাধান করতে পারি। যেমন ধরেন এখন এই যে এবার কিন্তু কিছু আমাদের এই সে চাউল আমদানি করতে হয়, যাতে আমাদের এই আমদানি যাতে করতে না হয়। এই যে ধরেন যে এবার কিন্তু ফলন এত ভালো হওয়ার পরও কিন্তু চাউলের কিন্তু একটু বাজারে একটু চাউলের দাম কিন্তু একটু বেড়ে যাচ্ছে, এটা কিন্তু হওয়া উচিত না। যেহেতু আমাদের কিন্তু ফলন ভালো, আমাদের এইবার রিজার্ভ যে আছে, যে যদি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন গতবারে যেই পরিমাণ আমাদের স্টক ছিল ওর থেকে অনেক বেশি স্টক এখন আমাদের গোডাউনে আছে, তারপরেও জিনিসের দাম বেশি হয়ে যাচ্ছে। আলুর স্টক দেখেন অনেক বেশি, গতবার থেকে প্রায় ডাবলের মতো স্টক রয়ে গেছে। এগুলি ক্ষেত্রে যদি আপনারা একটু লেখেন তো কৃষকরা কিন্তু খুশি হয়। ওরা যদি ছোট্ট একটু লেখা দেখে যে আপনি ওগো সম্বন্ধে লেখছেন, ওরা খুব খুশি হয়। আর আর আপনারা যদি না লেখেন তো ওরা কিন্তু একটা আনন্দ পায় না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব অগো সম্বন্ধে লেখেন। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই বলবেন যে এইভাবে করতে হলে এটা ভালো, আমাদের এখানে এখানে এইটা এই যে আপনাদের দুর্নীতি হচ্ছে আপনি বলে দেন। আমিও যদি দুর্নীতি করি আপনি আমার সম্বন্ধে বলেন, যেহেতু আমি প্রায় এখানে 10 মাসের উপরে, বলে আপনি কোনো কিছু করতে পারেন নাই, বলেন যে এই তো কোনো সাকসেস নাই। আমার যদি কোনো ড্রব্যাক থাকে যেন আমি চেষ্টা করতে পারি, কারো যদি কোনো ভুল থাকে আপনারা বলে দেন, তো আমরা ভুলটা রেকটিফাই করব। এই রেকটিফাই করার উদ্দেশ্যটা হলো যে দেশের একটা উপকার করা। ভুলটা থেকে কিন্তু একটা শিক্ষা নিতে হয়। এই ভুলগুলি আপনারা আমাকে ধরাই দিবেন। আর যেই জায়গায় আমরা ভালো কাজ করি ওইটাও আপনি একটু, যেহেতু সবাই কিন্তু একটুখানি চায় যে তার ভালো কাজটা একটু প্রতিফলন হোক এবং লোকে বলুক, এটাও কিন্তু চায়, এটাও আপনারা বলবেন। আমার এইটুকু একটু বলার আপনার কাছে উদ্দেশ্য ছিল। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এটা বলবেন, পরে আমি একটা জিনিস একটু আপনাকে বলবো। ওই যেমন ধরো আপনাকে পেঁয়াজ, যেমন ধরো যে আমরা এয়ার ফ্লো ব্যবস্থা করছি, গতবারের থেকে দেখছেন এবার পেঁয়াজ কিন্তু অনেক বেশি হয়েছে, বাজারের দরও কিন্তু কম্পারেটিভলি কিন্তু অনেক কম। আপনি যদি দেখেন গতবারের থেকে এবার সবজির দামও যদি দেখেন অন্যান্য বারের থেকে কিন্তু এবার একটু কম আছে না মার্কেটে। হয়তো আপনারা ওই দেখবেন আমাদের আপনারা মাইন্ড করেন না, যেহেতু ইনফর্মাল আলোচনা, এবার ওই মুরগির দামটা বেড়ে গেছে, এই সোনালির দাম বেড়ে গেছে। ওইটা যেটা কমে ওটা কিন্তু খুব সহজে বলতে চান না, এটাও বলেন যে এটার দাম বাড়ছে এটার দাম কমছে, এটা হলে একটু আমাদের সুবিধা হয়। আর এই যে আমরা ধরেন পেঁয়াজের এয়ার ফ্লো একটা ব্যবস্থা করতেছি, 8,000 যেন পেঁয়াজগুলি যেন নষ্ট, প্রায় আমাকে 8,000 টনের মতো পেঁয়াজ নষ্ট হয়ে যায় অনেক সময়। এই যেহেতু জানেন পেঁয়াজ পচনশীল একটাই, এটা যেন না হয়। প্লাস আপনারা যে আমরা ওই শীতকালে অনেক সময় সবজি অনেক বেশি হয়ে যায়, আর শীতকালীন থেকে গ্রীষ্মকালীন সবজি আসতে প্রায় 1 মাসের মতো একটা পিরিয়ড যায়, এটার কি বলে লিন পিরিয়ড। এই লিন পিরিয়ডটা কিভাবে ব্যবস্থা করে যে আমরা ছোট ছোট প্রায় 100-র মতো কোল্ড স্টোর করে দিতেছি। আপনারা অনেক সময় লেখেন যে ওই জায়গায় কি বলে মূলা গরুরে খাওয়াই ফেলাইতেছে, ওই জায়গায় কফি 2 টাকা দামে বিক্রি হয়, ওই সময় যেন এই জিনিসটা রেখে দিতে পারে,
ওই লিন পিরিয়ডে যেন তারা বিক্রি করতে পারে, ওইতে কৃষকও উপকৃত হয় এবং আমরা যারা ভোক্তা আমরাও কিন্তু উপকৃত হই, যেহেতু আমরা ওই সময় তো সবজিটা পেতে হয়, ওই ব্যবস্থা আমরা কিন্তু করে দিতে চাচ্ছি। প্লাস এই যে এই আলুর বীজ আলু আর আমাদের খাওয়ার আলু কিন্তু একই জায়গায় আমরা সংরক্ষণ করি, এতে কিন্তু যে টেম্পারেচার একটাই হয়, এই জন্য আমরা বীজ আলু রাখার জন্য কিন্তু আলাদা কোল্ড স্টোর আমরা করে দিতে চাচ্ছি। আর প্লাস ওই যে যেটা বলেন যে ওই যে ছোটো ছোটো কোল্ড স্টোর, ওখানে একটা সমস্যা আছে, যেমন ধরেন টমেটো যেই টেম্পারেচারে থাকবে ফুলকপি আবার ওই টেম্পারেচারে থাকতে চায় না, কিন্তু একটা কোল্ড স্টোরের ভিতরে এত চেম্বার করা অনেক সময় ডিফিকাল্ট হয়। বাট আমরা এটার উপরে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে যেন এই সমস্যাটা না হয়। এখন যদি সমস্যা কেউ আরও কোনো প্রশ্ন থাকে বলেন। ঠিক আছে, উনি আগে তো বলতে বলুন। আমরা দেখছি যে বড় ধানের মৌসুম মাত্র 2 মাস হলো পার হয়েছে। আমরা বাজারে যখন যাই চাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি, তারা বলে যে সব ধরনের চালই কিন্তু দাম বেড়েছে, আপনি যেমনটি বলেছেন দাম বেড়েছে। এবং তারা যেমনটা অভিযোগ করেন যে আসলে চাতাল মালিক থেকে শুরু করে বড় বড় যারা মোকামে আছে, অর্থাৎ বাজারের একটা বড় সিন্ডিকেটে তারা প্রত্যেক দিনই আমরা বাজারে গেলে দায়ী। আপনাদের এই বাজার সিন্ডিকেটের বিষয়টি নজরে আছে কিনা? এটা সব নজর আসে, বাট আমি যেহেতু কৃষি উপদেষ্টা, আমি কৃষকের সাইডটা দেখতে চাই যে আমি এই যে বাজারের দামটা বেশি কিন্তু আমার কৃষক পাচ্ছে না, কিন্তু এটা যারা পাচ্ছে তাকে আপনারা পয়েন্ট আউট করে দিবেন এবং তাদের যেন একটা ব্যবস্থা না হয়, তাদের আইনে আওতায় এরকম করতে হবে। তারা কিন্তু সমাজের একটা উচ্চ শ্রেণীর লোকই, কিন্তু তাদের এটা বুঝাইতে হবে যে এই জনগণকে কষ্ট দিয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না, আর এই কষ্টটা হচ্ছে কিন্তু সাধারণ জনগণের। ভাই একটা প্রশ্ন করতে চাইছিলেন, করোনা তো শুরুই আর নেই। পিডিদের সাথে আমরা মিটিং কয়েকদিন আগেও করছি, প্রতি মাসেই করি। জায়গা নাই তো, স্পেস নাই তো। হ্যাঁ, এইটার ক্ষেত্রে তাদের যেহেতু জুনের ভিতরে আপনার সত্যি কথা বলছেন, প্রজেক্ট যেগুলি শেষ হয়ে গেছে তারা কত পার্সেন্ট করতে পারছে এবং এটা কৃষকের কতটুকু কাজে লাগবে এগুলি ওই বেশিরভাগ মূল্যায়ন করা হয়েছে। একটা প্রজেক্ট করা হয়েছে, ওইটা প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশনের পর মানে যারা এটা কাজে লাগাবে তাদের কি পরিমাণ হচ্ছে এইগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং ম্যাক্সিমাম দেখা গেছে এই প্রজেক্টগুলি আমাদের একটা ভালো সুফল নিয়ে আসবে। যেমন ধরেন কিছু কিছু আছে, যেমন ধরেন আমরা এখন চেষ্টা করতেছি যে বৃষ্টির পানিটা ধরে রাখা যায় কিনা, খাল খননগুলি যেহেতু অনেক সময় আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিতে নিতে কিন্তু আমার নিচের পানি হয়ে যেতেছে, আমাকে এইসব পানিগুলি ধরে। প্লাস এই যে সার ব্যবহারটা, আমাদের কিন্তু সারের ব্যবহারটা বেড়ে যাচ্ছে, এই সার ব্যবহারটা যেন কমে। যেমন ধরেন আপনার এখন ইউরিয়া সার, আবার আমরা ডিএপি যেটা ইউজ করি, ওই ডিএপির ভিতরে কিন্তু 20% ইউরিয়া সার থাকে। কিন্তু আমাদের কৃষকদের বুঝাতে হবে যে আগে যদি তুমি 10 কেজি দিতা ইউরিয়া, এখন তুমি 8 কেজি দাও, যেহেতু তুমি আর ডিএপি থেকে তুমি 2 কেজি কিন্তু পেয়ে যেতেছো ইউরিয়া। প্লাস এখন আরো আমাকে 10 কেজিরও কিন্তু দরকার পড়ে না এই জন্য। আর প্লাস আমরা একটা হিসেবে অ্যাপও করে দিচ্ছি, আপনি খামারি এখানে ওই জমির ওখানে দাঁড়ানোর পরে সে বলতে পারবে এই জমিতে কি ধরনের সার লাগবে। আর হয় কি আমাদের দেশে আরেকটা দেশ আপনাকে একটু, আমাদের কিন্তু টপ সয়েলগুলি নষ্ট হয়ে যায় অনেক সময়, উপরগুলি নিয়ে এই যে আমাদের ইট বানানো, ইটের ভাটায় আমাদের অনেক জমি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কৃষি জমি কিন্তু অনেক কমে যাচ্ছে। এগুলি কিভাবে সুরক্ষা করা যায়, যেমন আমাদের রিসার্চ করা, কোনো জায়গায় গেলে খালি কনস্ট্রাকশন তো করে, আমার তো জমি লাগবে, খাদ্য উৎপাদন তো জমি লাগবে, প্লাস রিসার্চের জন্য জমি লাগবে। মানে কনস্ট্রাকশনে আমাদের যেই আছে অল্প জায়গার ভিতর কনস্ট্রাকশন করে আমরা রিসার্চের জন্য যেন বেশি জায়গা রাখতে পারি, এইসব ব্যাপারে আমরা আলোচনা করছি। যে জায়গার ভিতরে দুর্নীতির অভিযোগ ছিল ওই 2-1টা আমরা এসে কিন্তু দুদকে পাঠিয়ে দিচ্ছি। কাউকে দুর্নীতির জন্য কাউকে ছাড় দেওয়া হবে না, দুর্নীতির জন্য ছাড় দেওয়া হবে না। যেহেতু আমি 1-2টা কথা সবসময় বলি যে আমরা দুর্নীতি ওইরকম লাগাম টেনে ধরতে পারি নাই, প্লাস মাদকেও আমরা কিন্তু ওইরকম লাগাম ধরতে পারি নাই। এটা যেহেতু অস্বীকার করা তো আমার উপায় নেই, যেহেতু আমি দুর্নীতি তো লাগাম ধরতে পারি, বাট চেষ্টা করে যাচ্ছি কতটা কন্ট্রোলে আনা যায়।
কৃষি নিয়ে একটা প্রশ্ন করছিলাম। হ্যাঁ। আমরা এই উপজেলা এমনকি এই ঢাকার পাশে মুন্সিগঞ্জ ক্যানিগঞ্জের পাশাপাশি একটা যে সেতু আছে সেটার পাশে অবৈধভাবে অনেক ইট ভাটা হয়েছে। 12টার মতো আপনার ওইটা সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু বাকি যেগুলো আছে প্রায় 200 থেকে 800টা ইট ভাটা, সেগুলো অবৈধ। এমনকি আমরা তো এরকম 250 বা 260টা মতো ইট ভাটা আছে, সেটা অবৈধ। এখানে আসলে কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের নকল করেই বা তাদের সামনে কিন্তু এই হচ্ছে সেটা যে ফসলি জমি যে নষ্ট হচ্ছে সেটা নিয়ে আসলে এখন পর্যন্ত কেউ ব্যবস্থা করে। শুনেন, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কিন্তু মুন্সিগঞ্জ, আমি কিন্তু লেগুরারদের। এবার ওই যে অনেকে আপনি যেটা বলছেন কারেক্টলি বলছেন যে অনেকে পারমিশন ছাড়াই কিন্তু ইটের ভাটা গড়ে ফেলছে, প্লাস ইটের ভাটার যে ইগুলি আছে ওই যে কি জানি বলা তারা সিমনি একটা হাইটও কিন্তু দেওয়া আছে, এগুলি কিন্তু অনেকে মানতেছে না। প্লাস এইটা অনেকে না হয়তো একটা এই ভাই একটা ভাটা পারমিশন নিছে, কিন্তু বাট উনি চিমনিটা নিচে করে রাখায় ওই ভাইয়ের ধানের জমিটা নষ্ট হয়ে যেতেছে। এগুলি কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে। এটা পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব, উনি কিন্তু খুবই অ্যাক্টিভ, উনি কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু সব সমস্যা তো এত বড় সমস্যা 2-1 দিনের মধ্যে তো সমাধান করতে আসবে না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। আর আমার একটা বিষয় হচ্ছে সম্প্রতি আপনার তাদের বাজার মন্ডলের যে বিষয়টা হচ্ছে বিভাগীয় এবং জেলা পর্যায়ে তাদের যে প্রাপ্ত তথ্য চালের মূল্য যে বৃদ্ধি, তারা কিছু এখানে উল্লেখ তাদের প্রতিবেদনে লেখা আছে। তারা বলতেছে যে আড়তদার থেকে খুচরা পর্যন্ত 3-4 বার হাত ধরতে হয়, এটা একটা বৃদ্ধির কারণ। আর কৃষি পেশার যে লোকজন তারাও এখন অতিরিক্ত ধান মজুত করতেছে, এই জন্য ধান কি করতেছে, যারা কৃষির সাথে যারা স্টক করতেছে। আচ্ছা, এটার কারণে হচ্ছে মূল্য বৃদ্ধি হচ্ছে, ধান সংরক্ষণ করতে হচ্ছে, চালের বৃদ্ধি হচ্ছে। এই জন্য আরো অনেকগুলো তারা এখানে মোটামুটি তাদের জেলার যে কমিটি আছে তাদের মাধ্যমে তারা প্রতিবেদন করে সংগ্রহ করে আমাদেরকে জানায়। তো আমার একটা কথা হচ্ছে, আপনি জানেন কুষ্টিয়াতে বড় ব্যবসায়ী যেটা রশিদ চাল ব্যবসায়ী বলে, ওনার গুলশানে 1 নম্বরে অনেক বড় মিটিং আছে। ওনাকে কিছুদিন আগে জেলে যে কারণে আবার উনিকে ছেড়ে দেওয়া হয়েছে। বাজারে সবাই বলে যে উনি একমাত্র সিন্ডিকেটের মূলধন এবং উনি চালের বাজার বাংলাদেশে নিয়ন্ত্রণ করে, উনি চাল ব্যবসা বাণিজ্যের সমিতির সভাপতি। এটা সবাই জানে, কিন্তু জানার পরও আপনারা আসলে অনেক বড় বড় লোকদেরকে ধরতেছে, কিন্তু ওনাদেরকে আসলে ধরার পর ছেড়ে দেওয়ার কারণ। তো আপনি যেটা বললেন অনেক বড় বড় লোকদেরও ধরতেছি, ওনারও হয়ে যায়, বাট আপনার থেকে নামটা আমি জানলাম। যদিও এইটা আমার কৃষি মন্ত্রণালয়ের সাথে না, বাট যারা মানে উনি কেন ধরা হইলো এবং কেন ছাড়া পাইল, মেনলি ছাড়াটা পাইলো কেন অবৈধ কাজ করে, এটার ক্ষেত্রে আমি দেখবো। আমি ওই খাদ্য উপদেষ্টা যা আছে তাকে আমি অবশ্যই এটা জানাবো। আর কৃষির বাইরে প্রশ্ন করছি দুটো বিষয়, একটা হচ্ছে কি মূলত করে কোনো কাজ অবশ্যই জানেন এবং বলায় একই এই ঘটনাগুলো প্রতিরোধে আসলে ব্যবস্থা এইটা করতে প্রতিরোধের ব্যবস্থা দেখলে আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনিনি, সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। যেহেতু আপনার ওই জায়গার একটা প্রশ্ন উঠালেন, এই জন্য গতকালকে আমার একজনে জিজ্ঞেস করছিল ওই উপদেশটা লাইসেন্স পেলো কীভাবে। এখানে দেখেন আমি সেই সময় আইনটা আপনার পড়ে শুনাইতে পারি নাই, এখন আমি এই আইনের একটু অংশ পড়ে শুনে হয়তো আপনাদের সবাই ক্লিয়ার, একটু মনোযোগ দিয়ে শুনে। নিম্নে বর্ণিত পদধারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। এরা হলো স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায় সম্পন্ন ব্যক্তিবর্গ, সংসদ সদস্য, সিটি কর্পোরেশন মেয়র অবলিক ক শ্রেণী পৌরসভার মেয়র, জেলা পরিষদের প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিচারপতিবৃন্দ, সরকারি গেজেটে বিজ্ঞপ্তি সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, জাতীয় বেতন স্কেলে ষষ্ঠ ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত কর্মরত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীতে কমিশনপ্রাপ্ত প্রথম শ্রেণী কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, চলমান জাতীয় দলের শুটার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যায়িত হবে। তারপরে শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, ক্রিয়া, বিজ্ঞান, গবেষণা ইত্যাদি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিপ্রাপ্ত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো বিশিষ্ট ব্যক্তি। এদের কিন্তু ওই 3 লাগবে না। আর একটু শেষ করি, ওটা বলবে উপনিষেধে 32(1) এর ক, খ, গ যৌবনিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা থাকবে না। আপনারা আমার এই 2টা প্রশ্ন করছিলেন, এই 2টা প্রশ্নে আমি উত্তর দিয়ে দিলাম। আপনারা যদি এখানে কেউ ফটোকপি করে নিতে চান নিতে পারেন।